আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক আলোচনা শুনবার জন্যে গত কয়েকদিন ধরেই নানা জায়গায় দেশের নানা প্রান্তে নানা কিছু ঘটে চলেছে। আমি অনেক আগের থেকেই বলবার চেষ্টা করছি, বহুদিন ধরে বলছি এবং এটা বলে আসলে অনেকের সমালোচনারও শিকার হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য সেটা কল্যাণকর। এমনকি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তি যাদেরকে আমরা বিবেচনা করি তাদের জন্য কল্যাণকর। আমার আজকের আলোচনা যে জায়গাটা থেকে আমি ইঙ্গিত করতে চাই সেটা হচ্ছে বিএনপি কি জামাত এবং এনসিপিকে ভয় পাচ্ছে? ভদ্রতার মূল্য, সজ্জন থাকার মূল্য নিঃসন্দেহে ব্যক্তি জীবনে আছে, রাজনীতিতে, খেলাধুলায়, সর্বত্রই সেটা আছে। কিন্তু প্রতিপক্ষকে ফুটবলের মাঠে ভদ্রতা দেখাতে গিয়ে প্লেয়াররা যদি দাঁড়িয়ে থাকেন, তাকে ট্যাকেল করবার চেষ্টা করছেন না, আক্রমণ করবার চেষ্টা করছেন না, বা নিজের গোলপোস্টকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন না ভদ্রতা দেখিয়ে, সেই খেলায় এই ভদ্রতা যারা দেখাবে তারা কি জিতবে? নিঃসন্দেহে রাজনীতিতে হানাহানি, নোংরা কথাবার্তার ছড়াছড়ি আমরা চাই না। কিন্তু রাজনীতিতে রাজনৈতিক যে শক্তি, আপনার সঙ্গে দল আছে, নেতাকর্মীরা আছে, সাধারণ মানুষের সমর্থন আছে, জনগণ আছে, এটা বোঝানো, এটা প্রমাণ করা কথায়, বার্তায়, অ্যাকশনে, সেটাতে আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু আমি লক্ষ্য করছি, যেটা আমি বহুবার বলেছি, যে আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই ট্রমাটাইজড একটা রাজনৈতিক দলের পরিণত হয়েছে। ন্যূনতম তার যে শক্তি সমর্থন আছে সেটা প্রদর্শন করবার সক্ষমতা তাদের মধ্যে নেই। তারা ভয় পাচ্ছে জামায়াতের একটা সংগঠিত রূপকে, কিংবা এনসিপির, আমি সংগঠিত রূপ বলবো না, এনসিপির যে বাক্যবান বা বাক্যবাগিষ্ঠতা, সেটাকে তারা ভয় পাচ্ছে। তারা ধরেই নিয়েছে অনেক নায়েব লোকজনের মতো যে এনসিপি বোধহয় সারা দেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। কমপ্লিটলি রং। এনসিপি বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করছে, একেবারেই ভুল কথা। এনসিপি জুলাই আগস্ট আন্দোলনে সামনের সারিতে থাকা কিছু সাহসী তরুণ এবং যারা ছাত্র, তাদের একটা রাজনৈতিক দল। এর সঙ্গে কোটি কোটি ছাত্র তরুণের কোনো সংযোগ নেই। এটা হয়তো আরও বড় হতে পারতো, সেটা তাদের ব্যর্থতা। তারা শুরুতেই সরকারে গিয়ে এবং দ্রুত একটি রাজনৈতিক দল গঠন করতে গিয়ে এবং নিজেদের কথাবার্তা আর আচরণের সঙ্গে কোনো সঙ্গতি না থাকবার কারণে তারা হয়তো দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, নেপোটিজমের বিরুদ্ধে বলছে, কিন্তু নিজেরাই সেই কাজগুলোতে জড়িয়ে পড়বার কারণে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সকলের না হলেও অনেকেরই কথাবার্তায় তারা যেই অলওয়েজ একটা অ্যাংরি পলিটিশিয়ান, অ্যাংরি ইয়াংয়ের যে ভাবটা আছে, সেটার কারণে তারা ওই সমর্থনটা ঠিক ধরে রাখতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এবং সেটা তারা গোপালগঞ্জে তাদের যাওয়া যে আওয়াজ দিয়ে তারা গেছে, সেই আওয়াজের পাল্টা যে প্রতিক্রিয়া, এবং সেটা হওয়াও যে খুব অস্বাভাবিক সেটা নয়, সেটা তারা দেখেছে। কক্সবাজারে গিয়ে তারা বিএনপি স্ট্যান্ডিং কমিটির অত্যন্ত প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে বক্তৃতা করেছে, সেই বক্তৃতা করে তার প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া তারা দেখেছে। দেশের বিভিন্ন প্রান্তে এটা ধীরে ধীরে হতে থাকবে এবং বাড়তে থাকবে। তাদের অভিযোগ পুলিশ তাদের রক্ষা করে না, সেনাবাহিনী তাদের রক্ষা করেনি, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি যে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করেই তাদের ফেরত আসতে হয়েছে। এবং এই প্রশ্ন তো উঠতে শুরু করেছে যে সেনাবাহিনী তো ব্যারাকে ফেরত যেতে চাইছে, সেনাবাহিনী দ্রুত নির্বাচন চাইছে। সেনাবাহিনীকে তো আমরা আমাদের ইতিহাসে কখনো দেখিনি কোনো একটা রাজনৈতিক দলের সমাবেশকে
রক্ষা করা বা নেতাদের রক্ষা করবার জন্য সেনাবাহিনীর এগিয়ে যাওয়া, এটা তো পুলিশের দায়িত্ব, অন্যান্য ফোর্সেসের দায়িত্ব হতে পারে। সেনাবাহিনী কিন্তু আমরা একটু দেখিনি। আমি এটা করায় তাদেরকে কোনো দোষী সাব্যস্ত করছি না, কিন্তু বাংলাদেশে তো আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা যাদের মুক্তিযুদ্ধে অবদান ছিল, যারা সংসদের বিরোধী দলীয় নেতা, যাদের সংসদে এমনকি প্রধানমন্ত্রী দেশের, তাদেরকে আমরা নানা জায়গায় নাজেহাল হতে দেখেছি। শহীদ মিনারে নাজেহাল হতে দেখেছি একটা সময়, 80-র দশকের কথা বলছি আমি, 90-এর দশকে। সেনাবাহিনী তো কাউকে রক্ষা করতে যায়নি, উদ্ধার করতে যায়নি। এখন এনসিপিকে রক্ষা করবার দায়িত্ব আবার পুলিশের সঙ্গে সেনাবাহিনীর উপরে বর্তালো কেন, সেটা একটা প্রশ্ন। কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের কি সুরক্ষা দেয়া, হ্যাঁ পুলিশ কেন করবে? পুলিশ করবে কারণ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা করাটা কাজ। সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কোনো রাজনৈতিক দলকে রক্ষা করা আরেকটি রাজনৈতিক দলের আক্রমণ থেকে, বা এখানে অভিযোগ পাল্টা অভিযোগ থাকতে পারে, সেখানে এই বিতর্কের মধ্যে সেনাবাহিনী জড়াবে কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে গোপালগঞ্জে যেটা হচ্ছে, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আইসোলেটেড কোনো এলাকা না। গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। হ্যাঁ, সেখানে একটা অন্যায় হয়েছে, সেখানে আপনি বলতে পারেন ফ্যাসিবাদের সমর্থকদের দেখা গেছে বটে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ করবেন, আদালতে প্রমাণ হবে। এবং আওয়ামী লীগ যে বর্বরতা নিষ্ঠুরতা জুলাই আগস্টে দেখেছে বা তার আগের 15 বছরে দেখেছে, সেটার আপনি পাল্টা রিপিট করতে পারেন না। করতে হলে সেটা আইনি প্রক্রিয়ার মধ্যেই, সেটাই হচ্ছে নর্মস, স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি বলেন ও তো নিয়ম মানেনি, আমাকে কেন মানতে হবে, তাহলে তো বলতেই হবে ওর সঙ্গে আমরা যে আচরণ করবো আপনাদের সঙ্গে সেই আচরণ করব, ওকেও জেলে পুরবো, আপনাকেও জেলে পুরবো, ওকেও ফাঁসি দেবো, আপনাকেও ফাঁসি দেবো। ভালোটা কাউকে না কাউকে করতে হবে, কোথাও না কোথাও শুরু করতে হবে। এই যে ধরেন জামাত একটা বিশাল সমাবেশ করলো, এখন বিএনপি কোথায় ভয়? বিএনপি কেন নির্বাচনের দাবিটা তুলতে পারছে না? তারা বলছেন যে আশপাশের মানুষ হয়তো এটা বলছে ওটা বলছে, তারা একদম চুপচাপ হয়ে গেলেন, তারা সরকারের প্রশংসা করবেন, সরকার সব ভালো করছে এই কথা বললেন। আবার এখন সেটা বলতেও তারা একটু দ্বিধা করছেন, কারণ তারা বুঝতে পারছেন যে ওই লন্ডন বৈঠক কিংবা তার পরের ঘটনাবলী সবই আইওয়াশ। মুখে তারা যতই বলুন না কেন ওই ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে, এপ্রিলের মধ্যে, জুনের মধ্যে নির্বাচন তারা আসলে করতে পারবেন না, দিতেও পারবেন না। নির্বাচন করার সক্ষমতা নাই, নিয়ত নাই, নিরপেক্ষতাও নাই। কথা আমার একদম পরিষ্কার। এখন তাদের দায়িত্বে থাকা কোনো উপদেষ্টা, কোনো সচিব, মর্যাদার কেউ যাই বলুন না কেন, এটা হবে ওটা হবে, আমরা একদিনও পেছাবো না, প্রফেসর ইউনূস একদিনের বেশি যাবেন না, আমার মনে হয় না এগুলো বিশ্বাস করবার কোনো কারণ আছে। ন্যূনতম কোনো কারণ আছে এগুলো বিশ্বাস করবার। এবং এই যে বলছিলাম যে জামাতের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কেউ কেউ বলছেন এটাই হচ্ছে জামাতের শক্তি। যা দেখেছেন এটাই জামাতের শক্তি। আমি এটা বলছি না যে জামাতের একেবারে প্রতিটি নেতা কর্মী সমর্থক এখানে এসছে, কোনো রাজনৈতিক দলের সমাবেশে সেটা সম্ভব হয় না, কিন্তু জামাত আমাদের সরকারের অধীনে থাকা ট্রেন ভাড়া করে, বাস গাড়ি নিয়ে কোটি কোটি টাকা খরচ করে এখানে সমাবেশ করেছেন। সবাই আসেনি, কিন্তু ধরে নিতে হবে যে কোনো জায়গায় মোবিলাইজ করবার জন্য সর্বোচ্চ এটাই শক্তি। এবং আমরা যদি ভোটের হিসাব নিকাশ যেটা করি, তাতেও বোঝা গেছে যে তারা আসলে শক্তিটা কী। অনেক ঘটনা হয়েছে, জামাতের আমির মিস্টার শফিকুর রহমান একাধিকবার সেখানে অসুস্থ হয়েছেন, তিনি দ্রুতই হসপিটালে ভর্তি হয়েছিলেন। বিএনপি মহাসচিব তাকে দেখতে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তাকে অনুরোধ করেছেন দেখতে যাওয়ার জন্য, এবং মিস্টার শফিকুর রহমান খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন। ভালো কথা, সুখের কথা। এবং সেটা তার অসুস্থতা নিশ্চয়ই কোনো মানুষের অসুস্থতা আমাদের কাম্য নয়। তিনি একটা চমৎকার বক্তৃতা করেছেন, অনেকের কাছে সেটা হৃদয়গ্রাহী মনে হয়েছে যে এরকম বক্তৃতা তো অন্যরা করতে পারে না। মূল কথা, জামাতকে আসলে রাজনীতির লড়াইয়ে, তারা সরকার গঠন করবার কথা বলছেন, রাজনীতির লড়াইয়ে টিকে থাকতে হলে তারা এখন দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলছেন, এবং বেশ ভালো।
আমার ধারণা যে হয়তো অনেক ক্ষেত্রে তারা সেটা মেনটেনও করতে পারেন। জামাতের দুজন নেতা তো বিএনপির সঙ্গে একসময় সরকারে ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না, মতিউর রহমান নিজামী এবং মিস্টার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে, কথা সত্য। কিন্তু একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অনেস্টি আর ইন্টিগ্রিটির মধ্যে একটা পার্থক্য আছে। জামাতের কোনো কোনো জায়গায় অনেস্টি আছে, কিন্তু জামাতের ইন্টিগ্রিটির যথেষ্ট পরিমাণে অভাব আছে। একদিক থেকে দুর্নীতি আপনি করবেন না, কিন্তু আরও অনেক জায়গায় আপনি অসততা করবেন। রাজনৈতিক অসততা তার মধ্যে একটা বড় অসততা। এবং হিস্টোরিক্যালি জামাত, আমরা যদি বাংলাদেশের নাগরিক হিসেবে বলি, জামাত তো এখনও পর্যন্ত ক্ষমা চায় না। আমরা আওয়ামী লীগের ক্ষমা দাবি করি তার অপরাধের জন্য, একই সঙ্গে তো আমার জামাতের অপরাধের জন্য তার ক্ষমা দাবি করতে হবে, তাকে প্রকাশ্যে বলতে হবে যে আমাদের পূর্বসূরীরা বা আমাদের দল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের অনেকেই অনেক অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এগুলোর সঙ্গে জামাতের অনেক নেতাকর্মী যুক্ত ছিলেন। আল বদর, আল শামস, রাজাকার হয়ে বলেন না, বলেন যে আমরা তার জন্য ক্ষমা চাই এবং আমরা নতুন রাজনীতি, স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে চাই। কিন্তু সেটা তারা বলছেন না। তারা এখানে বলছেন, আমি খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের তেমন কোনো পত্রিকা, একমাত্র নিউ এজ ছাড়া আর কোথাও এই খবরটা দেখিনি, যে তারা এখানে ইসলামিক শাসন, শরিয়া ভিত্তিক শাসন চালু করবেন বলেছেন। হ্যাঁ, আমি ধর্মপ্রাণ, আমি ইসলামে বিশ্বাসী বা অন্য যে কোনো ধর্ম, আমার ধর্মের ভিত্তিতে দেশ শাসন করবে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু ধর্মটা বেসিক্যালি খুব ব্যক্তিগত বিষয়, বেসিক্যালি ব্যক্তি। হ্যাঁ, ধর্মের কোনো কোনো অনুশাসন, আপনি যদি সত্য কথা বলেন, সেটা তো ধর্মীয় অনুশাসন। আপনি যদি দুর্নীতি না করেন, ধর্মীয় অনুশাসন। কিন্তু প্রত্যেকটা ধর্মের কিছু কোর জিনিস আছে, সেটাকে যদি আপনি রাষ্ট্রের জনগণের উপরে চাপিয়ে দেন, সেখানে অন্য ধর্মাবলম্বীরা বসবাস করে, সেখানে কোনো ধর্মে বিশ্বাস করে না এমন মানুষও থাকতে পারে, সেটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্যে কল্যাণকর নয় এবং গণতান্ত্রিকও নয়। আর বাংলাদেশ জন্ম হয়েছে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে, বাংলাদেশ পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়েছে, সেই অ্যাসপিরেশন নিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম না। ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া 25 বছরের পাকিস্তানকে দেখে দেখে বাংলাদেশ শিখেছে এবং শিখে নিজে নতুন একটা রাষ্ট্র করবার, জাতিরাষ্ট্র গঠন করবার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই অঞ্চলে রক্ত দিয়ে একমাত্র স্বাধীন করা দেশ বাংলাদেশ। তার লক্ষ্য স্পষ্ট, গণতান্ত্রিক বাংলাদেশ। তার লক্ষ্য স্পষ্ট, বৈষম্য থাকবে না, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এই লক্ষ্য পূরণের সঙ্গে আজকে যেটা বলছেন সেটা চায় না। নাগরিক হিসেবে আমি এটা অপছন্দ করতে পারি, কেউ এটা পছন্দ করতে পারেন, এবং সেটা বোঝার জন্য আসলে ভোটের উপরে নির্ভর করতে হবে। এখন আপনি জামাত, এনসিপি পিআর চাইছে বলেই, পিআর না হলে নির্বাচন হবে না, এটা কোনো দাবি হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক বক্তব্য হতে পারে না। কিন্তু বিএনপি এই জায়গাগুলোতে আসলে ফাইট করতে পারছে না বলেই অনেকে আবার এখন করিডোরে বলতেও শুরু করেছেন, হয়তো দেশ যেখানে যাচ্ছে সেখানে আবার সেই আওয়ামী লীগ কি ফেরত আনতে হবে, অথবা কেউ বলছেন বিএনপি আওয়ামী লীগকে একসঙ্গে ফাইট করতে হবে, অতীতে যেমনটা তারা করেছেন। আমরা এক সময় দেখেছি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত লড়াই করছে। আমরা এক সময় দেখেছি এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামাত একসঙ্গে হয়ে লড়াই করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না, নেই। আর রবীন্দ্রনাথ বলেছেন না, শেষ কথা বলবে কে, শেষ নাহি যে। কিন্তু আসলে আমরা চাই ওই স্বৈর শাসক আওয়ামী লীগের আমলে, শাসন আমলে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, দেশের টাকা লুট করেছেন, খুন রাহাজানির সঙ্গে যুক্ত ছিলেন, গুম খুনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের বিচার হোক, কঠোর শাস্তি হোক। কিন্তু অবশ্যই আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করবার যে অধিকার, নির্বাচন করবার যে অধিকার, সেটা নষ্ট হোক আমরা চাই না। জামাতের ক্ষেত্রে সেটা আমরা চাই না। হ্যাঁ, তারা ক্ষমা চাইলে ভালো, না চাইলে নাই। জনগণ ডিসাইড করবে, ভোট দেবে, জনগণ প্রত্যাখ্যান করবে, সেটাই আমরা দেখতে চাই। কিন্তু এই পরিস্থিতির মধ্যে
এখন এখন দেখেন অনেক রকম বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস হবে কিনা। সরকার সিদ্ধান্ত নিয়েছে 3 মাসের জন্য করবে, এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছেন। কিন্তু বুঝতে হবে যে ইউনূস সরকার আসলে কিছু ডেলিভার করতে পারছে না। এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের আলোচনা, কিছু পারবে না। এখন শেষ পর্যন্ত দেখেন এখন তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবে, অথচ সময় কিন্তু হাতে নেই। এই যে মানবাধিকার অফিসটা আপনারা যদি দেখেন যে কোন কোন দেশে এই অফিস করা হচ্ছে, সেই সব দেশের সঙ্গে বাংলাদেশ ওই কাতারে তো আমরা পড়তে চাইনি, কিন্তু এই সরকারের আমলে আমাদেরকে সেই কাতারে যেতে হচ্ছে। আমি বলছি না যে আমি এই অফিস করবার বিরোধিতা করছি না, এই কারণে করছি না। হ্যাঁ, এই অফিস করলে আমাদের অনেক প্রতিষ্ঠানের যে মানুষের অধিকার হরণ করবার প্রবণতা সেটা কমে আসবে। তারা অনেক কিছু চুলচেরা বিশ্লেষণ করবে যেটা দূর থেকে করা সম্ভব নয়। সো আমাদের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য এটা একদিক থেকে ভালো, কিন্তু আমরা যে আমাদের মানবাধিকার রক্ষায় সচেতন নই, সজাগ নই, সেটার প্রমাণ হচ্ছে এই অফিস। সো এখানে এক ধরনের ডিলেমা, ইয়েস অর নো আপনি বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার আমলে সেটা হচ্ছে। এবং আমাদের প্রধান রাজনৈতিক শক্তি দল, আমি মনে করি যাদের উপরে ঐতিহাসিক দায়িত্ব পড়তেছে দেশটাকে গণতন্ত্রের পথে নিয়ে যাবার, সেই দলটি আসলে প্রতিদিন কিছুটা নিজেরা করে, কিছুটা জামাত এনসিপির প্রোপাগান্ডার শিকার হয়ে জনসমর্থন প্রতিদিন কিছু না কিছু হলো তাদের কমছে, মানুষ তাদের উপরে আস্থা হারিয়ে ফেলছে। অথচ তাদেরই উচিত ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে কথাটা যে সময় বলা, শক্তভাবে বলা। আমার মতো একটা সাধারণ মানুষের যদি অপরাপর রাজনৈতিক শক্তিগুলো কি সেটা বুঝতে এত সমস্যা না হয়, তাদের কেন অত হচ্ছে, তারা কেন তো বিলম্ব করছেন? আপনি দেখেন যদি আমার অন্যান্য কথাগুলো বিভিন্ন সময় মিলিয়ে, হ্যাঁ কোনো কোনো ঘটনা কখনো কখনো মেলেনি, কিন্তু সেটারও অনেক পারিপার্শ্বিক কারণ আছে। আমি এটা জাস্ট স্মরণ করি, এটা বিএনপির নেতা কর্মীদের স্মরণ করেছে। বিএনপির আসলে দুর্ভাগ্যটা শুরু হয়েছে 2008 সালের নির্বাচনের দিক থেকে। আপনি যদি সেই রাতের তৃতীয় মাত্রা কেউ দেখেন এখনও ইউটিউব বা কোনো জায়গা থেকে, সেই রাতেও কিন্তু আমার অতিথিরা এই বার্তা বিএনপির নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন যে বিএনপির জন্য এই নির্বাচনের আগের দিনে ডিজাস্টার হতে যাচ্ছে, কাজেই তাদের সেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। সেদিন সরে দাঁড়ালো, এই নির্বাচন হয় না, হলেও সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকে। কিন্তু অনেকেই বলেছেন সেই নির্বাচন ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো নির্বাচন, যেই নির্বাচনে বিএনপি 30টার মতো সিট পায়। কিন্তু আসলে সেই নির্বাচনে বিএনপিকে হারিয়ে দেওয়ার জন্যে বিএনপির প্রার্থীদের কারো কাছে টাকা, কারো কাছে অস্ত্র, তাদের নেতাকর্মী সমর্থকদের কাছে পাওয়া যাচ্ছে, এই খবর যখন একটার পর একটা সন্ধ্যা থেকে আসতে শুরু করলো টেলিভিশনে, তখনই আসলে বোঝা গেছে যে বিএনপির আসলে ভবিষ্যৎ কী। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ আসলে এইসব বিষয়গুলো অন্যের কথা খুব একটা আমলে নেন বলে আমার কাছে মনে হয় না। এখন অনেকেই বলেন আমি কি বিএনপি করি, আমার মনে হয় যে বিএনপির প্রতি একটা মৌন সমর্থন আছে। ইটস নট লাইক দ্যাট। আমি যেটা বিএনপির জন্য বলছি সেটা বেসিক্যালি বাংলাদেশের জন্য বলছি। বিএনপি একটা মধ্যপন্থা রাজনীতি করুক, মডারেট পলিটিক্স করুক। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ দৃশ্যমান নয়, একমাত্র বড় রাজনৈতিক শক্তি বিএনপি। বিএনপির ধারে কাছে অনেকের আওয়াজ বড় হতে পারে, জনসমর্থন, দলের শক্তি, অবয়ব মিলিয়ে বিএনপির ধারে কাছে নেই। আর সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে তার ব্যক্তিগত খুব একটা যোগাযোগ নেই। আমি খুবই ক্রিটিক্যাল ছিলাম তার ব্যাপারে। বরাবরই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। আমি মনে করি 2007-08 থেকে এই পর্যন্ত বাংলাদেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে, কোনো সংস্কার, মিনিমাম রিফর্ম যদি হয়ে থাকে, কোনো ট্রান্সফরমেশন হয়ে থাকে, সেটা তারেক রহমানের মধ্যে হয়েছে। কিন্তু সেটা হয়ে থাকলো এবং সেটা ইতিবাচক আমি মনে করি। বিশেষ করে গত 1-1.5 বছরে তার যে বক্তব্য, পারফরম্যান্স এবং অফকোর্স দলটাকে এই শেখ হাসিনার শাসনামলে ধরে রাখা, বেগম জিয়ারও এখানে যেমন ভূমিকা আছে, তার নামের ভূমিকা আছে, গুরুত্ব আছে, কিন্তু তারেক রহমান যেহেতু অপারেট করেছেন পুরো বিষয়টা, এই কৃতিত্ব তাকে দিতে হবে এবং তার মধ্যে চেষ্টাটা আছে। কিন্তু আমার বিশ্বাস যে তার যে
প্রয়োজনীয় সহযোগিতা দরকার দলের ভেতর থেকে, সেটা একটা ঘাটতি আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে প্রক্রিয়ায় তিনি দল পরিচালনা করছেন এখন, এই প্রক্রিয়ায় তিনি দল কতদিন চালাতে পারবেন সেটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে। দলটাকে আসলে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ছেড়ে দেওয়া উচিত, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করতে দেওয়া উচিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যদি দল নিয়ে এত ভাবেন, তাহলে দেশ এবং এই আমাদের আঞ্চলিক রাজনীতির ইস্যু, বৈশ্বিক বাস্তবতা, এগুলো নিয়ে কখন ভাববেন? তাকে আমরা অবশ্যই বিএনপির নেতা হিসেবে দেখতে চাই না, আমরা দেশের নেতা হিসেবে তাকে দেখতে চাই। আওয়ামী লীগের ক্ষেত্রে একই কথা। আবার যে আওয়ামী লীগকে আমরা দেখেছি সেই আওয়ামী লীগ আমরা চাই না। এই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে আর সুবিধা করতে পারবে না। সো আওয়ামী লীগকেও রাজনীতি করতে হলে তার ভুল ত্রুটি অনুধাবন করতে পারেন যে বিবেকবান মানুষেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তাদের আসলে সামনে এগিয়ে আসতে হবে। আর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব আসলে তাদের কি সামনে পেছনে সরে গিয়ে ওই ভালো মানুষদের, ভালো রাজনীতিকদের তুলনামূলক বিচারে তাদেরকে সামনে ঠেলে দিতে হবে। জামাতের ক্ষেত্রে একই কথা। জামাত যতক্ষণ না পর্যন্ত 1971-কে যথাযথভাবে মূল্যায়ন করতে পারছে, 71-এ তাদের ভূমিকাকে জনসমক্ষে প্রকাশ্যে না বলতে পারছে, ততক্ষণ পর্যন্ত জামাত রাজনৈতিক শক্তি হিসেবে থাকবে, কিন্তু ভোটের বিচারে জনগণের কাছে খুব একটা স্থান পাবে না। এনসিপি ইতিমধ্যেই তাদের যা ভুল করবার তারা করে ফেলেছে, সেখান থেকে তারা কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটা নিয়ে আমার সংশয় আছে। এবং এনসিপিকে অনেকেই জামাত ঘনিষ্ঠ একটা রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যেই ওই লেভেলটা তাদের গায়ে লেগে গেছে। এবং এখান থেকে তারা কতটা বেরোতে পারবে, যে কারণে যেমন তারা 1947, 71 আর 24-কে প্রায় এক করে দেখবার যে চেষ্টা, বা ওই আলোচনাটা ওইভাবে যখন টানে, তখন আসলে তাদের ইডিওলজিক্যাল পজিশনটাও খুব একটা স্পষ্ট নয়। এখন পর্যন্ত দলটা নিবন্ধন করতে পারেনি। নিবন্ধনের জন্য আবেদন করে আমরা দেখেছি ইলেকশন কমিশন কতগুলো বিষয়ে তাদের প্রশ্ন তুলেছে। তাতে বোঝা যায় যে দলটা আসলে চিন্তার দিক থেকে এবং সাংগঠনিক দিক থেকে খুব একটা অর্গানাইজড হয়, সুচিন্তিত কোনো কিছু তাদের মধ্যে আছে বলে মনে হয় না। সব কথার মূল কথা যে আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায়, সরকারের বিদায় ঘটানো যায়, কিন্তু আবেগ দিয়ে মানুষের মন জয় করা, রাজনীতিতে, ভোটে এবং রাষ্ট্র চালনা, রাষ্ট্র পরিচালনা, সেটা করা যায় না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।